হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে চলেছে। আর আজকের ভিডিওর এই টপিকটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের ছিল। কিভাবে সৃষ্টি হয় আমাদের এই সুন্দর পৃথিবী। আর এই ভিডিও বানানোর জন্য আমি আজ প্রায় এক সপ্তাহ ধরে রিসার্চ করে চলেছি। ফাইনালি অনেক কষ্টের পরে আমি এই ভিডিও বানাতে সক্ষম হই। আজকের ভিডিওটা পুরোপুরি অ্যানিমেশন আর কিছুটা ডকুমেন্টারি টাইপ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের এই সুন্দর পৃথিবী একদম শুরু থেকেই সৃষ্টি হয় আর কিভাবে এই প্রাণী জগৎ থেকে শুরু করে আমাদের সৃষ্টি হয়। সো ওয়েলকাম টু সঠিক জ্ঞান, আমি রিগান। চলুন শুরু করি। প্রায় 500 কোটি বছরেরও আগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সংঘর্ষিত হয় পাশের একটি ড্রাফট গ্যালাক্সির সাথে। এই সংঘর্ষে অসংখ্য লক্ষ কোটি ছোট ছোট প্ল্যানেটেসিমাল সৃষ্টি হয়, যা আমাদের ভাষায় অসংখ্য ছোট ছোট পাথর। এমনই অসংখ্য ছোট ছোট সিমিলার প্ল্যানেটেসিমালস একই সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে আমাদের পৃথিবীর মতো অসংখ্য গ্রহের সৃষ্টি করে। তারই মধ্যে একটি আমাদের এই পৃথিবী। এভাবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অসংখ্য ছোট ছোট গ্রহ লক্ষ্য করা যায়। কিন্তু একদিন মঙ্গল গ্রহের আকারের অন্য একটি গ্রহ পৃথিবীর সাথে সংঘর্ষিত হয়। সেখানে সেই পাথরের কিছু অংশ ধ্বংস হয়ে যায় আর বাকি অংশ পৃথিবীর রেডিয়াসের মধ্যে চলে আসে। এই জায়েন্ট ইম্প্যাক্টের কারণেই সৃষ্টি হয় আমাদের চাঁদ, যা পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার পরেই সৃষ্টি হয়। আর আমাদের এই সুন্দর পৃথিবী আর চাঁদের সম্পর্ক ওই দিনই সৃষ্টি হয়। তখন পৃথিবী ছিল শুধুমাত্র একটি বড় আগুনের গোলা, যেখানে ছোট ছোট অসংখ্য পাথর পৃথিবী সহ আরও বাকি গ্রহকে বারবারই আঘাত করছিল। আর এই ছোট ছোট পাথরের আঘাত পৃথিবীর অ্যাটমসফিয়ারে পরিবর্তন আনার চেষ্টা করে। যদি ওই সময় আমরা পৃথিবীর ভেতর দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাবে ভূমধ্যে H2O অর্থাৎ পানি এবং CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হচ্ছে, যা ছিল পৃথিবীর আবহাওয়া সৃষ্টির প্রথম ধাপ। তখনই পৃথিবীর গরম আগুনের লাভা আমাদের পৃথিবীর বুক ফেটে বাইরে আসার চেষ্টা করছিল। যা থেকে পৃথিবীর বাইরের জল পৃথিবীর ভূগর্ভে ঢুকছিল। আর পৃথিবীর ভূমি গরম আগুনের লাভা হিসেবে উপরে উঠছিল। তখন পৃথিবীর বাইরের দিকে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, যেই জিওম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর সারফেসকে কসমিক রে থেকে বাঁচাতো। প্রায় লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে বৃষ্টি চলতেই থাকে আর সম্পূর্ণ পৃথিবী জলে ঢেকে যেতে শুরু করে। আর এই জলেই সৃষ্টি হয় জীবনের প্রথম ধাপ, যেখানে হাইড্রোজেন, অ্যামোনিয়া আর মিথেন মিশে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে। অন্যদিকে পৃথিবীর ভূপৃষ্ঠে ফ্যাটি অ্যাসিডের অস্তিত্ব লক্ষ্য করা যায়। যেখানে অসংখ্য ফ্যাটি অ্যাসিডস একসাথে মিশে প্রোটোলাইফ মলিকিউলস সৃষ্টি করে। আর এটিই ছিল জীবন সৃষ্টির প্রথম শুরু। পরবর্তীতে এই মলিকিউলসের মধ্যে আরএনএ প্রবেশ করে। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর জলের স্তর প্রচণ্ড পরিমাণে টক্সিক হয়ে যায়। আর এর কারণে অসংখ্য সংখ্যক প্রোটোলাইফ মারা যায়। শুধুমাত্র কিছু সংখ্যক প্রোটোলাইফই বাঁচতে পারে, যারা পরিবেশের সঙ্গে লড়াই করে জিততে পেরেছিল। পরবর্তীতে অসংখ্য এককোষী জীব একসাথে মিশে বহুকোষী জীবের সৃষ্টি করে, যাদের মধ্যে ডিএনএর অস্তিত্ব লক্ষ্য করা যায়। ডিএনএ, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বংশগতির ধারক হিসাবে কাজ করে। আর এই ডেভেলপমেন্টের কারণে সৃষ্টি হয় সায়ানোব্যাকটেরিয়ার।
সায়ানোব্যাকটেরিয়া, যা পরিবেশে অক্সিজেন সৃষ্টি করতে পারত। আর এই ব্যাকটেরিয়ার থেকেই পরিবেশে সবার প্রথমে অক্সিজেনের আসা শুরু হয়। এমন সময় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আর তারই পাশের গ্যালাক্সির সাথে সংঘর্ষের কারণে আবারও কসমিক রের সৃষ্টি হয়, যা পৃথিবীর তাপমাত্রাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে ফেলে। আর এই সুপারনোভা এক্সপ্লোশনের কারণেই আমাদের পৃথিবীতে মেঘের সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে আমাদের পৃথিবী তৈরি হয় জীবনের বসবাসের যোগ্য স্থান হিসেবে। আর এখন আমাদের এককোষী জীব অক্সিজেন নিতে সক্ষম। যার কারণে ডিএনএ এখন বেশি সংখ্যক ইনফরমেশন নিতেও সক্ষম হচ্ছে। এখন আমাদের ভূপৃষ্ঠে যে সায়ানোব্যাকটেরিয়া ছিল তারা সবাই অক্সিজেন ত্যাগ করত, যা আমাদের বায়ুমণ্ডলের অক্সিজেনের চাহিদা পূরণ করে। অন্যদিকে বারবার লক্ষ কোটি বছর পর পর হওয়া সুপারনোভা এক্সপ্লোশন আমাদের পৃথিবীকে একবার বরফে ঢেকে ফেলে তো আবার বরফ গলিয়ে ফেলে। এভাবে কয়েকশো লক্ষবার সুপারনোভা এক্সপ্লোশন হওয়ার পর আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে উদ্ভিদের সৃষ্টি হয়। এরই মধ্যে আমাদের ভূপৃষ্ঠ ফেটে আমাদের সমুদ্রের জল ভূমধ্যে প্রবেশ করে, যেখান থেকে আজ আমরা জল পান করি। আর অন্যদিকে আমাদের ভূপৃষ্ঠ আরো উপরে উঠতে থাকে। কয়েকশো বছর বৃষ্টি হওয়ার পর আমাদের পৃথিবী সম্পূর্ণভাবে উদ্ভিদে ঢেকে যায়। এবার সমুদ্রের গভীরে কিছু চলতে সক্ষম এমন জীবের অস্তিত্ব দেখা যায়। এটি ছিল তাদেরই মধ্যে একটি। সমুদ্রের মধ্যে লক্ষ কোটি প্রজাতির জীবের সৃষ্টি হয়, যারা শুধু সমুদ্রেই বসবাস করত। আর এখনো পর্যন্ত জীবের অস্তিত্ব শুধুমাত্র এই জলস্তরেই দেখা যেত। এখনো পর্যন্ত মাটির উপরে কোনো জীবের অস্তিত্বই ছিল না। ভূপৃষ্ঠের মাটি পরিবর্তিত হতে থাকে আর সমুদ্রের জল কমতে থাকে। চলুন এবার দেখি জল থেকে মাটিতে ওঠার প্রাণীদের ইভলিউশন। যেখানে হাইকোইস্থস থেকে পিকাইয়া, আবার পিকাইয়া থেকে ড্রিপেনাসপিস, ড্রিপেনাসথিস থেকে কৈলাসেন্থ, আর এভাবে একের পর এক প্রজাতির বিবর্তন চলতেই থাকে। যেখানে কিছুটা কুমিরের মতো দেখতে এমন জীবের সৃষ্টি হয়, যারা 4 পা দিয়ে জলে সাঁতার কাটতে পারত। তারপর এই জীব ধীরে ধীরে জল থেকে মাটিতে হাঁটার চেষ্টা করে। আর এই 4 পায়ে হাঁটা আমাদের এই পূর্বপুরুষের কাছে হয়তো এগুলো সব কিছুই একদমই নতুন ছিল। এরই মধ্যে আমাদের সোলার সিস্টেম নেবুলার মধ্যে দিয়ে অতিক্রম করছিল,
আর তখন আমাদের পৃথিবী অসংখ্য কসমিক রের সম্মুখীন হয়, যেই কসমিক রে আমাদের পৃথিবীকে আবার বরফে ঢেকে দেয়। তখন এই পৃথিবীতে জীবদের টিকে থাকা আবার চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কিন্তু তারা টিকতে সক্ষম হয়। আর ম্যামেলস আর রেপটাইলসরা এই গরম তাপমাত্রাতেও টিকতে সক্ষম ছিল, আর তাই তারা জলস্তরের বদলে ভূপৃষ্ঠের উপরেই বসবাস করতে শুরু করে। এর থেকেই শুরু হয় আমাদের পৃথিবীর মাটির উপরে থাকা প্রথম জীবের অস্তিত্ব। আর যখনই পৃথিবীতে ডাইনোসরের অস্তিত্ব লক্ষ্য করা যায়, এটি ছিল রেপটাইলসদের জন্য একটি গোল্ডেন এজ। এরই মধ্যে এইচআইআর ম্যাগমার কারণে আমাদের পৃথিবী বারবার বিভক্ত হচ্ছিল, যার কারণে ডাইনোসরদের প্রজাতিরাও বারবার বিভক্ত হয়ে যাচ্ছিল। আর এতে বিভিন্ন প্রজাতির ডাইনোসরদের সৃষ্টিও লক্ষ্য করা যায়, যাতে এক প্রজাতির ডাইনোসর অন্য প্রজাতির থেকে একদম আলাদা ছিল। তখনই এক প্রজাতির ডাইনোসরদের থেকে সৃষ্টি হয় নতুন জীবের, যা দেখতে ছিল কিছুটা বানর আকৃতির। আর এটিই ছিল বানর জাতের সৃষ্টির শুরু, যারা সাউথ আমেরিকা, এশিয়া এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দখল করে নেয়। ফাইনালি ভূপৃষ্ঠ সংঘর্ষিত হয় একটি বিরাট বড় মেটিওরাইটের সাথে। 10 কিলোমিটারের দৈর্ঘ্য বিশিষ্ট এই মেটিওরাইট সম্পূর্ণ পৃথিবী থেকে ডাইনোসরদের অস্তিত্ব একদম শেষ করে দেয়। এটি ইতিহাসের জন্য একটি বিরাট বড় পরিবর্তন। ফাইনালি ডাইনোসররা এই পৃথিবী থেকে চিরকালের মতোই শেষ হয়ে যায়। তখন গুহার নিচে বেঁচে থাকতে পারত কিছু ইঁদুর আকৃতির রেপটাইলস আর কিছু অন্য প্রজাতির বানর, যারা পরবর্তীতে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হিসেবে নিজেদের পাল্টে নেয়। আর সৃষ্টি হয় বিভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন বানর। মানব জাতির মধ্যে কিছু অন্যরকম বৈশিষ্ট্য ছিল, যা তাদেরকে অন্য জীবদের থেকে আলাদা করে তুলত। আর তারাই ছিল সৃষ্টির সবচেয়ে সেরা জীব। তাদের ক্ষমতা ছিল ভাবার, অনুভূতি করার, কোনো কিছু মনে করার আর কোনো কিছু ইমাজিন করার। তাদের বুদ্ধি ধীরে ধীরে বাড়তেই থাকে, আর ধীরে ধীরে সৃষ্টি হয় আমাদের এই হিউম্যান সিভিলাইজেশন। তারা ধীরে ধীরে আফ্রিকা থেকে পৃথিবীর চারদিকে ছড়াতে শুরু করে। নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এশিয়া, সব জায়গাতেই তাদের যোগাযোগ সৃষ্টি হয়। এভাবেই সৃষ্টি হয় পরিবহন ব্যবস্থা। প্রয়োজন পৃথিবীর সব মানুষকে একত্রিত করে তোলে। আর এত লম্বা ঘটনার পর আজ পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব। ভাবতেই অবাক লাগে, তাই না? কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, কিভাবে জীবের সৃষ্টি হলো, আর আজ কিভাবে ইভলিউশনের কারণে আমরা পৃথিবীতে। যেখানে আমাদের এই সুন্দর পৃথিবীর এত কিছু শুরু হয় শুধুমাত্র একটি শূন্য থেকে। জানি না আপনি এই বিষয়ে কী ভাবেন, কিন্তু এই সব চিন্তা সবসময় আমার মাথায় ঘুরতে থাকে। আপনি যদি বর্তমান থেকে পৃথিবীর ভবিষ্যৎ পর্যন্ত কি হবে, আর পৃথিবীর ধ্বংস কিভাবে হবে, আর কিভাবেই বা এই সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই বিষয়ে ভিডিও চাইলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি পৃথিবীর ধ্বংস নিয়েও একটি ভিডিও বানাতে পারবো। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার মুখে হাসি আনতে পারেন। আর প্লিজ ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু এবং ফ্যামিলির কাছে। এমনই রহস্যময় এবং আকর্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ আপনাকে।